আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আরেকটি ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর বোর্ড প্রশ্নগুলো খুব সহজভাবে সমাধান করে থাকি। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটি প্রশ্ন সমাধান করব, যেটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাতে এসেছিল। তো চলো শুরু করি। তো এখানে বলছে পদ্মা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 12 লক্ষ টাকা, যার প্রতিটি 10 টাকা মূল্যের 1,20,000 শেয়ারে বিভক্ত 2023 সালের 1 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ। তো এখানে আমাদের রেওয়ামিলে কি দিছে? শেয়ার মূলধন 1 লক্ষ, শেয়ার 10 লক্ষ টাকা, ইজারা সম্পত্তি 10 বছর 2 লক্ষ টাকা, কলকর্য যন্ত্রপাতি 5 লক্ষ টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা, ব্যাংক জমা 55,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 1,70,000 টাকা, ক্রয় 6,60,000 টাকা, বিক্রয় 8,50,000 টাকা, পণ্য ফেরত 10,000 টাকা, 5,000 টাকা। তো এখানে 10,000 টাকা বিক্রয় ফেরত, 5,000 টাকা ক্রয় ফেরত। প্রাপ্য হিসাব 70,000 টাকা, প্রদেয় হিসাব 1,20,000 টাকা, মজুরি 65,000 টাকা, জাহাজ ভাড়া 75,000 টাকা, বিমা স্যালামি 24 মাসের টাকা দেওয়া হয়েছে 40,000 টাকা, শিক্ষানিবাস স্যালামি 20,000 টাকা, কমিশন আয় 50,000 টাকা। দেখি আমাদের সমন্বয়তে কি বলছে। 1 নম্বর সমন্বয়তে বলছে সমাপনী মজুত পণ্য 2,20,000 টাকা, কিন্তু বাজার মূল্য এর চেয়ে 10% বেশি। 2 নম্বরে বলেছে 1/7/2023 মানে বছরের মাঝামাঝি সময় জুলাই মাসে তারিখে একটি নতুন মেশিন 2 লক্ষ টাকায় ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। 3 নম্বরে বলছে প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নয়। 4 নম্বরে বলেছে কলকর্য যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধরতে হবে। তো চলো আমরা আমাদের ক নম্বর প্রশ্নতে চলে যাই। ক নম্বর প্রশ্নতে বলছে কলকজ্জা ও যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর অবচয় নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি লিখবো? 6 নং প্রশ্ন সমাধান ক নাম্বার। আমাদের শিরোনামটি হবে কলকজ্জা ও যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর অবচয় নির্ণয়। এরপর আমরা আমাদের ছকটা টানবো বিবরণ টাকা টাকা। শুরুতে আমরা কি করব? আসবাবপত্রের অবচয়টা নির্ণয় করব। তো আসবাবপত্রের অবচয় কিভাবে নির্ণয় করব দেখো। আমাদের রেওয়া মিলে আসবাবপত্র কিন্তু 2 লক্ষ টাকা ছিল, যার উপর আমাদেরকে 10% ধরতে বলছে। দেখো আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধরতে হবে। তো এটা অনেক সহজ, যে 2 লক্ষ টাকার উপর 10% 20,000 টাকা হবে। এরপর কলকর্য যন্ত্রপাতি। এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের রেওয়া মিলে কলকর্য যন্ত্রপাতি 5 লক্ষ টাকা ছিল, কিন্তু এখানে একটা সমন্বয়তে বলছে বছরের মাঝামাঝি তারিখে একটা নতুন মেশিন 2 লক্ষ টাকায় ক্রয় করছিলাম, যেটা সংস্থাপন ব্যয় 20,000 টাকা ছিল এবং এটা মজুরির অন্তর্ভুক্ত আছে। এখন এটা কিভাবে সমাধান করব দেখো। প্রথমে আমরা আমাদের রেওয়া মিলের 5 লক্ষ টাকাটা আনলাম। এখন এখানে বছরের মাঝামাঝি যে নতুন মেশিনটা কিনছিলাম, সেটা 2 লক্ষ টাকা যে নতুন মেশিন ছিল, সেটার সংস্থাপন ব্যয় 20,000 টাকা, যেটা মজুরির অন্তর্ভুক্ত। এখন মজুরির অন্তর্ভুক্ত কিন্তু 2 লক্ষ টাকাটা নিব, 20,000 টাকা কিন্তু নিব না। এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে আমরা একটা যে মেশিনটা কিনছিলাম 2 লক্ষ টাকা, সেটার সংস্থাপন ব্যয় 20,000 টাকা, কিন্তু এটা কিন্তু বলে না যে সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত। 2 লক্ষ টাকার মেশিনই মজুরির অন্তর্ভুক্ত কিন্তু। ঠিক আছে, তার মানে আমি যে 2 লক্ষ টাকার মেশিন কিনছি সেটা মজুরির অন্তর্ভুক্ত ছিল, সাথে যে 2 লক্ষ টাকার নতুন মেশিন আমি কিনছি সেটা সংস্থাপন ব্যয় 20,000 টাকা ছিল। সেই কারণে আমাদের রেওয়া মিলে যে 5 লক্ষ টাকা ছিল, তার সাথে যে নতুন মেশিন যে মজুরির অন্তর্ভুক্ত আছে 2 লক্ষ টাকা, সেটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের আসে কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা 10% 30,000 টাকা। তার সাথে আমরা কি করব, যে নতুন যে মেশিনটা আমরা কিনছিলাম 2 লক্ষ টাকা দিয়ে, যেটা বছরের মাঝামাঝি ছিল, সেটার সাথে আমরা কি করব? সংস্থাপন ব্যয় যোগ করব। সংস্থাপন ব্যয় যোগ করার পর আমাদের কাছে যত টাকা আসে সেটা 10% করব, এবং যেহেতু বছরের মাঝামাঝিতে আমরা কিনেছিলাম, সেই জন্য আমরা কি করবো? 6 দিয়ে গুণ করবো, 12 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের কত টাকা আসে? 41,000 টাকা আসে। তাহলে আমরা যদি আসবাবপত্রের অবচয় 20,000 টাকার সাথে কলগজ যন্ত্রপাতির অবচয় 41,000 টাকা দুটো যোগ করি, তাহলে আমাদের মোট অবচয় দাঁড়ায় 61,000 টাকা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই হিসাব নিকাশটা বুঝতে পেরেছো, যে আসলে আমরা কিভাবে এই কলকজ যন্ত্রপাতির অবচয়টা বের করব। ঠিক আছে, আমরা এবার আমাদের খ নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। খ নম্বরে বলছে পদ্মা কোম্পানি লিমিটেডে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করো। বিষয়দায় বিবরণী তৈরি করব। তো শুরুতে আমরা আমাদের খ নাম্বার লিখে, প্রতিষ্ঠানের নাম পদ্মা কোম্পানি লিমিটেড, বিষয়দায় বিবরণী আংশিক, অবশ্যই আংশিক হবে কারণ শুধুমাত্র মোট লাভ বের করতে বলছে। নিট লাভ বের করতে বললে আমরা সম্পূর্ণ ওটা লিখতাম না। এরপর আমরা লিখব 2023 সালের 1 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য
আমরা আমাদের বিবরণের তিনটার ঘরে ছক টানবো। এখন আমাদের শুরুতে আমরা কি নিয়ে আসবো? বিক্রয়। বিক্রয় আমাদের রেওয়া মিলে ছিল। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় আমাদের ক্রেডিট পাশে ছিল 8,50,000 টাকা, সেটা আমরা লিখলাম। এরপর পণ্য ফেরত ছিল 10,000 টাকা ডেবিট পাশে, ঠিক আছে, সেটা আমরা কি করব? বাদ ফেরত লিখে 10,000 টাকা বিয়োগ করব। আমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবো, ক্রয় যদি ডেবিট হয় তো ক্রয় ফেরত ক্রেডিট হবে, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত ডেবিট হবে, ঠিক আছে। তো সেই জন্য যেহেতু আমাদের বিক্রয় ক্রেডিট, সেক্ষেত্রে আমাদের পণ্য ফেরত কি হবে? ডেবিট হবে। 10,000 টাকা আমরা নিয়ে আসলাম। তাহলে 8,50,000 টাকার সাথে আমরা যদি 10,000 টাকা ফেরত বাদ দিই, তাহলে আমাদের নিট বিক্রয় দাঁড়ায় হচ্ছে 8,40,000 টাকা। তার সাথে আমরা কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়তে শুরুতে আসে প্রারম্ভিক মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত পণ্য আমরা রেওয়া মিল থেকে 1,70,000 টাকা সরাসরি নিয়ে আসলাম 2 নম্বর কলামে। এরপর আমরা কি নিয়ে আসবো? ক্রয় নিয়ে আসবো। ক্রয়ের সাথে ফেরত বাদ দিব। তো ফেরত আমরা কোন টাকাটা নিব? আমাদের ক্রয়ের টাকা ছিল হচ্ছে ডেবিট পাশে 6,60,000 টাকা, তাহলে আমাদের ফেরত হবে ক্রেডিট পাশে 5,000 টাকা। তাহলে আমরা যদি 6,60,000 টাকার সাথে আমাদের যে ক্রয় ফেরত, সেটা যদি আমরা 5,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের আসে হচ্ছে 6,55,000 টাকায়। 6,55,000 টাকার নাম হচ্ছে নিট ক্রয়। এরপর আমাদের খরচ আরেকটা হচ্ছে জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া হচ্ছে 75,000 টাকা রেওয়া মিল থেকে নিয়ে আসলাম। এরপর আমরা নিয়ে আসবো মজুরি। মজুরি রেওয়া মিলে দেওয়া ছিল 65,000 টাকা। এর মধ্যে দেখো, আমরা একটা প্রশ্নের মধ্যে একটা কথা বলেছিল যে সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা কি করব? আমাদের মজুরি হচ্ছে 65,000 টাকা, যার মধ্যে কি আছে? 20,000 টাকা সংস্থাপন ব্যয়টাও আমরা কি করে ফেলছি? নিয়ে আসছি। তো কি করবো? মজুরির সাথে সংস্থাপন ব্যয়ের টাকাটা আমরা কি করবো? আলাদা করব। তো 65,000 টাকার সাথে সংস্থাপন ব্যয় 20,000 টাকা যদি বাদ দিই, তাহলে আমাদের কত টাকা আসে? 45,000 টাকা আসে। তাহলে আমাদের আসলে নিট মজুরি হচ্ছে 45,000 টাকা। এখন আমরা কি করব? বিক্রিত পণ্যের ব্যয় যে টাকাগুলো পাইছি সেগুলো আমরা যোগ করব। যোগ করলে আমাদের আসে হচ্ছে 9,45,000 টাকা। তার সাথে আমরা কি করব? সমাপনী মজুত পণ্য বাদ দিব। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, সমাপনী মজুত পণ্যে বলছে, সমাপনী মজুত পণ্যের মূল্য কিন্তু দিচ্ছে 2,20,000 টাকা, কিন্তু বাজার মূল্য এর চেয়ে 10% বেশি। তো আমরা কিন্তু আমাদের আর্থিক বিবরণী গত অঙ্কতে দেখেছিলাম যে সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মূল্যটা সবচেয়ে কম, আমরা কিন্তু সেই মূল্যটা নিয়ে থাকি রক্ষণশীলতা নীতি অনুযায়ী। তো যেহেতু এখানে বলছে বাজার মূল্য 2,20,000 টাকার সাথে 10% হচ্ছে বেশি বাজার মূল্য, সেক্ষেত্রে আমরা কি করব? কমটা নিব। কম হচ্ছে 2,20,000 টাকাটা নিব, ঠিক আছে। তাহলে আমরা বেশিটা নিব না, আমরা কম নিব। তো যেহেতু আমরা সমাপনী মজুত পণ্যের কম টাকাটা, যে মূল্যটা কম সেই মূল্যটাই নিব, সেক্ষেত্রে আমরা 2,20,000 টাকার সাথে বিয়োগ করব। তাহলে আমাদের আসে হচ্ছে 7,25,000 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় ছিল হচ্ছে 8,40,000 টাকা, আর আমরা হচ্ছে এর সাথে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি 7,25,000 টাকা। আমাদের এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় টাকা হচ্ছে 7,25,000 টাকা। তাহলে আমরা যদি নিট বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে আমাদের মোট মুনাফা বা মোট লাভ দাঁড়ায় হচ্ছে 1,15,000 টাকা। তো আশা করি তোমরা এই খ নম্বর যে প্রশ্নটা কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা গ নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। গ নম্বরে বলছে মোট লাভ 5,25,000 টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো। এটা মানে আমাদের বিশদায় বিবরণী তৈরি করতে হবে। আর এখানে আমাদের মোট লাভের টাকা কিন্তু প্রশ্নে বলছে 5,25,000 টাকা দিয়ে ধরে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে গিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম, বিশদায় বিবরণী, এটা কিন্তু সম্পূর্ণ, এই জন্য আমরা আংশিক লিখব না। 2023 সালের 1 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আগের মতো ঘর টানবো, বিবরণ 3টা টাকার ঘর টানবো। মোট মুনাফা প্রশ্নের প্রদত্ত ছিল 5,25,000 টাকা, এটা অবশ্যই লিখবো রেফারেন্স, যে আমরা যে 5,25,000 টাকাটা কোথা থেকে পেয়েছি প্রশ্নে বলে দেওয়া ছিল। তার সাথে আমরা কি করব? পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয়তে শুরুতে কি আসবে? বিমা সালামি। তাহলে খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার রেওয়া মিলে বিমা স্যালামি ছিল 40,000 টাকা। এই 40,000 টাকা কিন্তু 24 মাসে। আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী 1 বছর অর্থাৎ 12 মাসের জন্য তৈরি করি। তাহলে আমাদের এখানে অগ্রিম টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা অগ্রিম টাকা কিভাবে বাদ দিব? তাহলে আমাদের 40,000 টাকা হচ্ছে এটা কি 24 মাসে, 40,000 টাকাকে 24 দিয়ে ভাগ দেব। 24 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা 1 মাসের টাকা পাবো। সে 1 মাসের টাকার সাথে কি করব? যেহেতু আমাদের আর্থিক অবস্থা বিবরণী 12 মাসের জন্য তৈরি করি বা 1 বছরের জন্য তৈরি করে, এই জন্য আমরা 12 দিয়ে গুণ দিব। তাহলে আমরা কি করব? আমাদের অগ্রিম টাকা কত পেয়ে যাব। তো আমাদের 40,000 টাকার মধ্যে 12 মাসের টাকা যেহেতু অগ্রিম, তো 12 মাসের অগ্রিম হচ্ছে 20,000 টাকা। 12 মাসের অগ্রিম বাদ দিলে তাহলে আমরা কি করি পারবো? 20,000 টাকা পেয়ে যাব, যেটা হচ্ছে 1 বছর বা 12 মাসের টাকা আমরা পেয়ে যাব। এরপর আমরা করবো কি, আমাদের সমন্বয়তে দেখো বলছে 3 নম্বরে প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা 10,000 টাকা
সেই টাকাটা নিয়ে আসলাম সমন্বয় থেকে। এরপর আমরা কি করবো, মোট অবচয় নিয়ে আসবো। তো অবচয় আমরা ক নাম্বারে দেখো বের করেছিলাম, কত বের করেছিলাম, সেটা হচ্ছে 61,000 টাকা আমাদের বের হয়েছিল। সেই 61,000 টাকা আমরা লিখে দিব, অবশ্যই রেফারেন্স দিব ক হতে প্রাপ্ত। এরপর আমরা কি করবো, ইজারা সম্পত্তির অবলোপন বের করবো। তো ইজারা সম্পত্তি আমাদের প্রশ্নে ছিল কত, 10 বছর। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন লিখবো 2 লক্ষ টাকার সাথে। আমরা সরাসরি 10 দিয়ে যদি ভাগ করি তাহলেও আমরা বের করতে পারি, অথবা 10 দিয়ে ভাগ করার পর এক দিয়ে গুণ করেও সেটা আমরা বের করতে পারি। আমাদের আসবে হচ্ছে 20,000 টাকা। এখন আমরা কি করব, আমাদের যে পরিচালন ব্যয় সেটা হিসাব করব। আমাদের মোট পরিচালন ব্যয় হচ্ছে 1,11,000 টাকা। তাহলে আমাদের মোট মুনাফা ছিল 5,25,000 টাকা, পরিচালন ব্যয় হচ্ছে 1,11,000 টাকা। তাহলে মোট মুনাফার সাথে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দিই তাহলে আমাদের পরিচালন লাভ হচ্ছে 4,14,000 টাকা। তার সাথে আমরা কি করব, অন্যান্য আয় যোগ করব। তো অন্যান্য আয় আমাদের রেওয়া মিলে শিক্ষানিবাস সালামি ছিল 20,000 টাকা, নিয়ে আসলাম। কমিশন আয় ছিল 50,000 টাকা, সেটা নিয়ে আসলাম। দুটো যদি যোগ করি আমাদের আয় হচ্ছে 70,000 টাকা। তাহলে পরিচালন লাভের সাথে অন্যান্য আয় যদি যোগ করি তাহলে আমাদের নিট মুনাফা হয়ে দাঁড়ায় হচ্ছে 4,84,000 টাকা। তাহলে এই ছিল আজকে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে তোমরা আমার ফেসবুক পেজকে ফলো করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাছাড়া এরকম অঙ্ক ধারাবাহিকভাবে পেতে আমার নিচে কমেন্ট করে জানাও, এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমাদেরকে সমস্যাগুলো সমাধান দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।